স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই বর্ষপূর্তি ও এনসিপির ইশতেহার। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। দুজনই জুলাই অগাস্ট বিপ্লবের সময় তারা সমন্বয়ক ছিলেন। প্রথমে পরিচয় করে দিতে চাই। আমার পাশেই আছেন মুনিম মোবাশির, সদস্য দুদক সংস্কার কমিশন, এবং পাশে আছেন রেজওয়ান আহমেদ রিফাত, যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। গণতন্ত্রের জন্যই প্রাণ দিয়েছে ছাত্র জনতা, ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হতে দেয়া হবে না। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। প্রতিহিংসা নয়, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। শাহবাগে ছাত্রদলের অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু, লড়াই অব্যাহত থাকলে বিনির্মাণ সম্ভব, মন্তব্য তথ্য উপদেষ্টার। মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ। গত জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, গাজীপুরের সাবেক মেয়রের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের প্রমাণ, দুদকে মামলার প্রস্তুতি। এবং বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, শোক আতঙ্ক কাটেনি, প্রথম 3 দিন কাউন্সেলিং। দর্শক, শিরোনামগুলো দেখছিলাম। 3 অগাস্ট 2024 এই দিনেই জাতীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময়ের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন এক দফা। সেই এক দফায় 2024 আগস্টের 5 তারিখে শেখ হাসিনা, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন দেশ থেকে। এবং সেই দিনটি উপলক্ষে আজকে দুটি সমাবেশ হয়েছে। এনসিপি একটি সমাবেশ করেছে জাতীয় শহীদ মিনারে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশ করেছে শাহবাগে। এবং দুটি সমাবেশই আজকে আমরা দেখেছি এবং সেই বিষয়গুলো সহ আমরা আরও যে সেই সময়ের সেই দিনের কথাগুলো জানবো। আমাদের সঙ্গে দুজন সমন্বয়ক উপস্থিত আছেন, যেমনটা আমি বলছিলাম। আমি প্রথমে শুরু করতে চাই মুনিম মোবাশির আপনাকে দিয়ে। আজকে 2003, আপনি তো 3 অগাস্ট, আমরা 3 অগাস্ট নিয়ে কথা বলবো 2024-এর। সেই সময়ের কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেই দিনের কথা। জি, ধন্যবাদ উপস্থাপককে এবং ধন্যবাদ বৈশাখী টিভিকে। আসলে 2024-এর যেই জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব, আমরা জুলাই বিপ্লবকে আমাদের অন্তর থেকে ধারণ করি এবং সেই জন্য জুলাই বিপ্লবের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জুলাই বিপ্লবকে আসলে কখনোই ভুলে যেতে পারবো না। এই কারণে পারবো না কারণ তার প্রত্যেকটা মোমেন্টের সাথে আমাদের একটা সম্পর্ক রয়ে গেছে, যেমনটি আমাদের 3 আগস্টের সাথে সম্পর্ক রয়েছে। আমরা গত বছর 3 আগস্টের কথা যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে হয়, আমাদের জোন ছিল হচ্ছে যমুনা বসুন্ধরা জোন। আমরা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে জোনগুলো ছিল সেখানে কয়েকটি ভাগ ছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জোন ছিল যমুনা বসুন্ধরা। তো সেই জোনকে কেন্দ্র করে আমাদের ছাত্র এবং শিক্ষকদের অসাধারণ এক মিলনমেলা আমরা 3 আগস্টে দেখতে পাই। এবং সাধারণ মানুষ, রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী, তারাও আমাদের সাথে যুক্ত হয়, তাদের স্বেচ্ছায় আর কি আমাদের সাথে যুক্ত হয়। তো সেই জায়গা থেকে আমরা 3 আগস্টে যখন আমাদের কর্মসূচি ঘোষণা করা হয় এবং আমরা সেদিন দেওয়ালে আর্ট করার কর্মসূচি, গ্রাফিটি কর্মসূচি ছিল, তো সেটাও আমরা পালন করেছি। এবং আমাদের জোনের যেটা সব থেকে বড় বিষয়, আমি যেটা বলবো, আমাদের সেদিনের সব থেকে গুরুত্বপূর্ণ স্লোগান ছিল ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা। এইটার পূর্ণ প্রতিফলন আমরা 3 আগস্টে দেখতে পাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল, সেই সময় যোগাযোগ ছিল কর্মসূচি পরবর্তীতে কি হবে না হবে, কোন দিকে কি হচ্ছে না হচ্ছে। তো সেই জায়গা থেকেই 3 আগস্টে আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যমুনা ফিউচার পার্কের সামনে বসুন্ধরা যে জোন, আমাদের সেই জোনই কর্মসূচি পালন করি।
ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রেজন আহমেদ রিফাত। আপনিও সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। আপনি সেই সময় কোন জায়গাটায় ছিলেন সেই ৩ তারিখে, এবং সেখানকার সেই সময়ের পরিস্থিতিটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি উত্তরায় ছিলাম। উত্তরায় আমি হচ্ছে আমাদের বাসা চেঞ্জ করে আমি আমার একটা খালার বাসায় ছিলাম। যখন ৩ দফা ঘোষণা হচ্ছে সেই সময়টায় আমাদের ক্যাম্পাসে সহকারে এবং ক্যাম্পাসে বাইরে আমাদের যে বন্ধুবান্ধবরা ছিল তাদের মাধ্যমে মানে আমরা যেই তথ্যগুলো নিচ্ছিলাম এবং আমাদের যেসব বন্ধুবান্ধব, বিশেষ করে আমার কিছু বন্ধুবান্ধব ছিল মোহাম্মদপুর, জিগাতলা এবং লালবাগ, তো তাদের মাধ্যমে আর কি ওই তথ্যগুলো আমরা পাচ্ছিলাম। আমরা আরও কয়েক জায়গায় ডিস্ট্রিবিউট করছিলাম। একই সাথে গ্রাফিতির যে প্রোগ্রামটা ওই দিন ছিল ওই বিষয়টা নিয়েও আমাদের একটা ইসের মধ্যে ছিল, আমাদের আরও আলাদা একটা গ্রুপ ছিল আর কি। আমরা মূলত লেখালেখি থেকে শুরু করে আমি বিশেষ করে এই 30 তারিখের পরে মানে ব্ল্যাকআউটটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে দুইটি হচ্ছে আন্তর্জাতিক পত্রিকায় আমাদের এই অভিজ্ঞতাগুলো বর্ণনা করি। তো সেই প্রেক্ষী থেকে যখন 3 আগস্টে আমার মানে বাসায় থাকার আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এখানে আমি যোগাযোগ না করতে পারার কারণে আমি বের হতে পারি নাই। কিন্তু যতক্ষণ দিন যাচ্ছিল আমরা মনে হচ্ছিল যে আমরা আসলে একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। কারণ আপনি হয়তো একটা ছবি দেখছেন যে সবাই হচ্ছে এক দফা তুলে ধরে আছে। আর আরেকটা যেটা আপনি কতক্ষণ আগে বললেন যে এক দফা ঘোষণা করেছিল নাহিদ ইসলাম, কিন্তু আজকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে এক দফা কিন্তু আসলে আমাদের ঘোষণা ছিল না বা সমন্বয়কদের ঘোষণা ছিল না। এক দফার ঘোষণা জনগণই দিয়েছিল, সেটা শুধু আমাদের মাধ্যমে সেটা আমরা প্রচার করেছি, আমরা উপস্থাপন করেছি। কারণ এই এক দফাটা আপনি দেখবেন যে 31 মানে আমরা বিশেষ করে 17 জুলাই পর থেকেই কিন্তু এক দফা সরকারের পতন ঘটতে হবে। এমনকি 17 জুলাই আমরা যখন ক্যাম্পাস থেকে যখন বের হই আমাদেরও কিন্তু অনেক সহযোদ্ধারা তখনই কিন্তু বলেছে যে যেই ক্যাম্পাসে যেই সরকার, যেই স্বৈরাচারী সরকার এইভাবে হামলা করতে পারে সেই স্বৈরাচারী সরকারের কাছে আমরা কোটা তো দূরে থাক অন্য কোনো দাবিও আমরা উপস্থাপন করতে পারি না। আমাদের এক দফায় দাবি হতে পারে যে এই সরকারের পদত্যাগ করতে হবে এবং এই স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। তো আজকে আমার মতে বিশেষ করে আমার অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয়েছে যে বিগত সময়গুলোতে আন্দোলনের ক্রেডিট নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে, নাহিদ ইসলাম আজকে যে বক্তব্যটি দিয়েছেন যে আসলে এক দফাটা আমরা কৃত্রিমভাবে তৈরি করিনি, এই এক দফাটা মানুষই জনগণেরই ভাষা ছিল এক দফা। এবং আপনি হয়তো সেই 3 তারিখে ভিডিওগুলো দেখবেন যে নাহিদ ইসলাম যখন বক্তব্যটা শুরু করে বক্তব্যের সাথে সাথে কিন্তু মানুষ বলতেছিল যে না আমরা কোনো কথা না, আমাদের এখানে একটাই দফা, এক দফা এখানে ঘোষণা করতে হবে। তো সেই আলোকে আমি হয়তো সামনে আরও বিস্তারিত আলোচনা করব যে আসলে এক দফার অর্থটা কী ছিল। এক দফার অর্থ কি শুধুমাত্র শেখ হাসিনার পতনকে আমরা মানে চিন্তা করছিলাম কি না, নাকি এক দফার অর্থ ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে যাচ্ছিলাম এবং নতুন একটি রাজনৈতিক ব্যবস্থার। এখানে আমি আরেকটু বিষয় একটু জানতে চাই, সেই সময়ের যে জায়গাগুলো, যে জায়গায় সবচাইতে বেশি আন্দোলন হয়েছে তার মধ্যে উত্তর একটা কিন্তু অন্যতম স্পট ছিল। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন, সেখানে সাধারণ জনগণ ছিলেন, বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের ছেলেমেয়েরা ছিলেন। সেখানে সমন্বয়টা আসলে কিভাবে হয়েছিল? সেই সময় তো ইন্টারনেট বন্ধ ছিল, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং অনেকেই বাসায় থাকতেও পারছিলেন না। আপনারা সমন্বয়টা কিভাবে করেছিলেন? আমি মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি এবং আন্দোলন করার কারণে আসলে উত্তরায় 15-16 তারিখ থেকেই আন্দোলন শুরু হয়েছিল। আর আরেকটা যে বিষয়টা আমরা দেখেছি যে সমন্বয়ের ক্ষেত্রে সেইখানে যারা লোকালি আগে বিভিন্ন আন্দোলন, বিশেষ করে আপনি হয়তো জানবেন যে 2018 সালে কোটা আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তো আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই নিরাপদ সড়ক আন্দোলনে আমরা যারা একসাথে করছিলাম, যে আমাদের গ্রুপগুলো ছিল বা যে পরিচিত আমাদের আন্দোলন করেছিল, তারাই নিজেদের মধ্যে সেই সমন্বয়টা করে পরবর্তীতে আন্দোলনগুলো পরিচালনা করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 17 তারিখের পরে চলে আসার পরে লোকালি ওইভাবে আমাদের যোগাযোগ রাখাটা সম্ভব হয়নি আর কি। মূলত মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনগুলো করেছিল। একই সাথে আপনি হয়তো জানেন যে আমি নিজে রাজুক উত্তরা মডেল কলেজের ছাত্র, স্কুল এবং কলেজ এখানে শেষ করেছি। তো আমাদের রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন, উত্তরা হাই স্কুল, নওয়াব হাবিবুল্লাহ, এই কলেজগুলো ওইখানে আমাদের আপনি কোটা বিরোধী আন্দোলন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন বলেন বা ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছিল 2015 সালে, তারপর পরবর্তীতে ধর্ষণ বিরোধী আন্দোলন, হাফ পাস আন্দোলন সহ বেশ কয়েকটা আন্দোলনে মূলত কলেজ পর্যায়ে এই কলেজগুলো ভূমিকা রাখতো। আর পরবর্তীতে আমরা আশেপাশে যে আমাদের আইইউবিএটি থেকে শুরু করে আরও যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সমন্বয়ে আর কি আন্দোলনগুলো হতো। জি
ধন্যবাদ আপনাকে। আপনার কাছে অন্য একটা প্রশ্ন একটু করতে চাই। উনি যেমনটি বলছিলেন যে আজকে নাহিদ ইসলাম যখন বক্তব্য দিচ্ছিলেন তাদের সমাবেশে, তখন তিনি নিজের কথা বলেননি যে এটা এই এক দফাটা আমরা ঘোষণা দিয়েছি। জাস্ট তারা জনগণের যে চাহিদা ছিল সেই সময়কার, সেটা তারা বলেছেন। জি। কিন্তু এই সময় এসে তো আমরা গত কিছুদিন আগেও দেখলাম এবং এখনও দেখছি যে এই সমন্বয়কদের কার ক্রেডিট কতটুকু, সেটা নিয়েও কিন্তু আমরা সমন্বয়কদের মধ্যে বা বিভিন্ন দলগুলোর মধ্যে একটু টানাপোড়েন দেখছি। জি, এটা কেন হচ্ছে এই সময় এসে? আসলে এটার মূল কারণই হচ্ছে আমরা ক্রেডিটকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সেই ক্রেডিটের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করছি নিজেদেরকে বিক্রি করার। আমরা যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করি, বিগত ফ্যাসিজমের আমলে ফ্যাসিস্টদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই ছিল তারা ৭১-এর চেতনাকে বিক্রি করে সেটাকে নিয়ে ব্যবসা করতো এবং সেই ব্যবসাকে কাজে লাগিয়ে তারা নিজেদেরকে ফ্যাসিস্টে পরিণত করেছে। আমি জুলাইকে যারা ধারণ করে এবং ৭১-কে যারা ধারণ করে, এই গ্রুপটা কিন্তু যারা এই ধারণটাকে ধারণ না করে যারা বিক্রি করে সেই গ্রুপ থেকে আলাদা। এই বিষয়টা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে। আর আমি একটা বিষয় খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আসলেই এই আন্দোলন এক জায়গা থেকে কি সমন্বয় করা সম্ভব ছিল না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে ৬ জন ভাই যাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী 3 জন ভাই ওনারা চেষ্টা করছেন ওনাদের মতো রান করার, কিন্তু আমরা যদি এই ৩৬ দিনের একটা কর্মসূচির লিস্ট হাতে নিই, যে বৈষম্য বিরোধী থেকে যে ৩৬ দিনের মধ্যে যে কয়দিন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং যে ঘোষণাগুলো ছিল, এর বাইরে কি মানুষ আন্দোলন করে নাই? অবশ্যই করেছে। আমরা যদি যাত্রাবাড়ির দিকে তাকাই, আমরা যদি মিরপুরের দিকে তাকাই, আমরা যদি যমুনা বসুন্ধরা তাকাই, আমরা যদি উত্তরা তাকাই, আমরা যদি আশুলিয়াতে তাকাই, সেইখানে কিন্তু এই বৈষম্য বিরোধীর কর্মসূচির দিকেই যে সবাই তাকিয়েছিল বিষয়টা এমন না। মানুষের ধ্যান ধারণা হয়ে গিয়েছিল যে আন্দোলন যেহেতু শুরু হয়েছে, আমার ভাইকে যেহেতু মারা হয়েছে, আমার সেই বিচার আমি যতদিন না পাবো ততদিন আমি রাস্তা ছাড়বো না। এখানে কেউ আন্দোলন বয়কট করুক বা না করুক, আমি আমার দাবি আদায় করেই ছাড়বো। সো এই জন্য আসলেই এই কথাটি নাহিদ ভাই আজকে যে কথাটা বলছেন এটার সাথে আমি পরিপূর্ণভাবে একমত, যে আসলেই সাধারণ মানুষ যারা এই আন্দোলনের শহীদ হয়েছে এবং যারা গাজী হিসেবে এখনও সাফার করছে, তারাই আসলে এই আন্দোলনের এক দফার ঘোষক। এটাকে আমি পূর্ণভাবে সমর্থন করি এবং আমি মনে করি নাহিদ ইসলাম ভাই খুব ম্যাচিউরড একটি বক্তব্য দিয়েছেন এই কথা বলে। জি, সেই সময়টায় আসলে যখন আপনি যেহেতু বললেন যে তাদেরকে প্রধান যে সমন্বয়করা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হলো এবং ডিবি অফিসে কিন্তু তাদের কাছ থেকে একটা মুসলেকাও নেওয়া হয়েছিল সে সময়, তারপর কিন্তু সবাই কি ভাবছিলেন আসলে ওই সময় যে আন্দোলনটা দমে যাবে? এটা কি আপনাদের কাছে সেটা মনে হয়েছিল কিনা সেই সময়? কারণ ঠিক তার পরপরই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারাই কিন্তু আবার এই আন্দোলনটাকে অন্য পর্যায়ে নিয়ে যান এবং সেখান থেকে আর এটাকে থামানো যায়নি। আপনারা সেখানে কিভাবে সমন্বয় গ্রহণ করেছিলেন বা কেনই নেমে আসলেন সেই সময়টায়? আপনি যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। জি, আমি একটা বিষয় উল্লেখ করতে চাই। আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের শুরু থেকেই মাঠে ময়দানে ছিল। বিশেষ করে ৮ তারিখে, জুলাইয়ের ৮ তারিখ, সেই রামপুরা ব্রিজে খুব অল্প কয়েকজন ১৫ থেকে ২০ জন মিলে একটা প্রতিবাদ সমাবেশ করে এবং একটা প্রায় সম্মিলিত বেসরকারি ব্যানারে করে এবং এরপর যারা রাজনৈতিক সচেতন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে বিভিন্ন জায়গায় আন্দোলন করে। কিন্তু অফিসিয়ালি আমরা জুলাইয়ের ১৫ তারিখ থেকে মাঠে নামি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যেটা উল্লেখযোগ্য ভূমিকা সেটা আমি বলবো ১৮ই জুলাই, যখন আমরা সকাল ১৮ জুলাই সকালে আমরা যখন খবর পাই ব্রাক এবং ইস্ট ওয়েস্টে হামলা হচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে ভাই আপনারা এই যমুনা বসুন্ধরায় যারা আছেন সবাই এদিকে চলে আসেন, আমাদের সহযোগিতা দরকার। তখন আমরা আমাদের নর্থ সাউথ এবং আইওবি, এআইবি, গ্রিন এবং স্টেট ৫টা বিশ্ববিদ্যালয় এই নিকটস্থ এরিয়াতে, এখান থেকে এবং আমাদের সাথে কিছু কলেজের ছেলে মেয়ে ছিল। তো আমাদের একটা গ্রুপ আমরা যমুনা বসুন্ধরায় থাকি, আরেকটা গ্রুপ আমরা ব্রাকের দিকে রওনা হই। তো আমাদের যে ব্রাকের দিকে যে গ্রুপটা আমরা রওনা হয়, আমাদের গ্রুপের সাথেই কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং আক্রমণ এত অন্তিম পর্যায়ে চলে যায়, লাস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে পুলিশ হাত জোরে ক্ষমা চেয়ে হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে এবং এটা কিন্তু পুলিশের সর্বশেষ স্টেপ ছিল এটা। তারা কিন্তু গুলি করে অনেককে হত্যা করেছে। সেদিন ইম্পেরিয়াল কলেজের 2 জন মনে হয় সেদিন শহীদ হয়েছিল। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় 18 জুলাই যে ভূমিকা রেখেছে এবং সেদিনই তারা পণ করে যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনদেরকে মারা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সারা দেশে এই আন্দোলন করতে গিয়ে সাধারণ যে ভাই বোনদেরকে মারা হয়েছে তাদের বিচার না হলে আমরা মাঠ ছাড়ব না। তো তারই ধারাবাহিকতায় আমি বলবো যখন ডিবি অফিস থেকে একটা মুসলেখা চলে আসলো তখন আমি একটু আগেই যে বিষয়টা বলছিলাম যে আন্দোলনের
কেন্দ্রীয় সমন্বয়ক ছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন সমন্বয়ক ছিল, প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন মানুষ ছিল যারা এক সমন্বয়ের সাথে আরেক স্বতঃস্ফূর্তভাবে সমন্বয়, এবং ইচ এন্ড এভরিওয়ান। আমি বলবো একজন মাছ বিক্রেতা সমন্বয়ক ছিল। জি, আমার যেটা অভিজ্ঞতা, একজন মাছ বিক্রেতা সে তার বাজার থেকে 5 জন বন্ধুকে নিয়ে আসছে, চল আজকে আমরা আন্দোলনে যাব, তো সেও তো সমন্বয়ক। এই জন্য মানে স্বতঃস্ফূর্ততার যে অংশগ্রহণ, এই অংশগ্রহণের ফলে আমার মনে হয় এটা সম্ভব হয়েছে। আর মুসলেকা পাওয়ার পর আমাদের যে মানে আউটপুট ছিল, আমরা যেটা চিন্তা করেছি যে এই মুহূর্তে এসে কোনোভাবেই এটা মেনে নেওয়া সম্ভব না, এবং যে মুসলেকা দেওয়া হয়েছে আমরা শুরুতেই বিশ্বাস করেছি এটা জোরপূর্বক তাদের উপর অত্যাচার করেই দেওয়া হয়েছে। সেই জন্য আমরা ইনস্ট্যান্ট সেই যে রাতে তাদের মুসলেকা দেওয়া হয় সে রাতেই সারা দেশের মোটামুটি সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমরা প্যাডে আমরা প্রতিবাদ জানাই যে না, এইখান থেকে আন্দোলন বয়কট করা সম্ভব না, আমরা আন্দোলন কন্টিনিউ করে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, যে স্পিরিট নিয়ে জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেখানে ছাত্রদের ভূমিকা অবশ্যই সবচেয়ে বেশি, আপনাদের ভূমিকা, আপনারা যারা কাজ করেছেন, সেই স্পিরিটটা কি এখনো আছে নাকি সেটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে? ধন্যবাদ। আসলে স্পিরিটটা তো প্রাথমিক পর্যায়ে আপনি কোটা সংস্কার আন্দোলন হলেও পরবর্তীতে আমাদেরকে ধরতে হবে যে এক দফায় আমাদের মূল স্পিরিট ছিল আন্দোলনের, বা এখনও আসলে ইন্টারিম গভর্নমেন্ট বলি বা যারা জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করছে, তাদেরও মূল স্পিরিটটা হচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন করা। এখন মানে কয়েকটা বিষয় নিয়ে যদি সামনে আসি, যে আসলে এই সরকার বা আমরা যারা রাজনীতি, হয়তো নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি আজকে ইশতেহার ঘোষণা করলো, বা কয়েকদিন আগে এনসিপি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলো। এইটার প্রয়োজনীয়তাটা কি আসলে? মানে আমরা একটা অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল গঠন করে আমার হচ্ছে 1 বছরের মাথায় আমার রেজিস্ট্রেশন নিতে হচ্ছে বা কমিটি গঠন করতে হচ্ছে এবং ইশতেহার ঘোষণা করতে হচ্ছে। কারণ আমরা আসলে যতই সংস্কারের আলাপ দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট এসেছে বা রাজনৈতিক দলগুলোরও একটা সমঝোতা ছিল একটা সার্টেন টাইম পর্যন্ত, যে না আমরা মৌলিক সংস্কারগুলোকে প্রথমে প্রাধান্য দেব, পরবর্তীতে নির্বাচন, জাতীয় নির্বাচন সহ বাকি নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করব। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মূলধারা ম্যাক্সিমাম রাজনৈতিক সংগঠনের আচার আচরণ, কথাবার্তা এবং তাদের পরিকল্পনা ভীষণ হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক। আপনি আজকে হয়তো আমি আপনাদের মানে একটা ক্লিপ দেখছিলাম যে নাহিদ ভাই বলতেছিলেন যে র্যাব বিলোপ করতে হবে, এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে রাজনীতি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা যাতে না করতে পারে সেই ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করবে। এখন এটা ব্যবস্থা গ্রহণ করবে, হয়তো তারা যদি সরকার গঠন করে আগামী জাতীয় নির্বাচনে, তখন হয়তো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে, আমাদের প্রায় 1 বছর হতে চললো, গভর্নমেন্টের 8 তারিখে 1 বছর হতে চলবে, আসলে আমরা যে মৌলিক সংস্কারগুলো নিয়ে কথা বলছিলাম, ভাই যে এক্সাম্পলটা টানলো যে আসলে আমি যতটুকু মনে পারি ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে র্যাবের হেলিকপ্টারে আর কি, আমি যতটুকু মনে পারি র্যাবের সদস্য মনে হয় এখানে ছিল, র্যাবের সদস্য ছিলেন এবং পুলিশের সদস্য ছিলেন সেখানে। তো র্যাব বাংলাদেশের অন্যতম মানবাধিকারী মানে 1 নাম্বার যদি কোনো সংস্থাকে ধরতে হয় সেটা হচ্ছে র্যাব। এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট র্যাবের বিরুদ্ধে আসলে কী কী ব্যবস্থা নিয়েছে আপনি যদি একটা লিস্ট করতে চান? আমরা তো আসলে দেখতে পাই যে র্যাবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। উল্টো আমরা দেখছি যে র্যাবকে বিভিন্নভাবে নর্মালাইজ করা হচ্ছে, র্যাবকে সিকিউরিটি ফোর্স হিসেবে এখনও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অভিযান সহকারে বিভিন্ন জায়গায়। সংস্কারের আলাপটা এখন আমার মতে রাজনৈতিক দলগুলো এবং আমরা যারা আলোচনা করি বা যারা রাজনীতি করছি তাদের কাছেও একটা সেকেন্ডারি বিষয়, মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা এবং নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট এখন ব্যস্ত হয়ে গেছে। তাই আমার মতে আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আলোচনাটা করছি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন, সেইটার সাথে হয়তো আমরা পুরোপুরি সেই এক রাস্তায় আমরা নেই। এখন আমাদের সবারই পরিকল্পনা বা আলোচনা হচ্ছে যে কবে একটা নির্বাচন হবে, নির্বাচনে কে কতটুকু সিট পাবে, ক্ষমতায় যাবে। এটাই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিজ্ঞাপন বিরতি থেকে এসে মুনিম মুবাশির আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমি একটু বলে যেতে চাই প্রশ্নটা। উনি যেমনটি বলছিলেন যে এনসিপি যে গঠন করা হলো, এনসিপিটা আসলে গঠন করার খুব একটা যৌক্তিকতা বা এই টাইপের উনি কিছু একটা বললেন যে খুব একটা প্রয়োজন ছিল না, সেই বিষয়টা নিয়েই আপনার কাছে প্রশ্নটা রাখবো, আপনি কি মনে করেন? প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই বর্ষপূর্তি ও এনসিপির ইশতেহার নিয়ে, এছাড়া সমসাময়িক বিষয় নিয়েও আমরা কথা বলছি। আমি যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম মুনিম মুবাশশির আপনার কাছে, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, এবং তারপরে সেই অনুযায়ী এনসিপি বলছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষার জন্য এনসিপি গঠিত হয়েছে। আপনার কাছে কি মনে হয়, যেমনটি রিফাত বলছিলেন যে এনসিপির আসলে গঠনটা খুব একটা, রাজনৈতিক দল গঠন করার খুব একটা প্রয়োজন ছিল না, আপনার কাছে কি মনে হয় কেন? আমি শুরু করব আসলে এই ফ্যাসিজমের যে 15 বছরের একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে গিয়েছে, তো এই স্ট্রাকচার ভাঙতে হলে কিন্তু আমাদের বড় একটা ধাক্কার প্রয়োজন ছিল, যেটা ছিল জুলাইয়ের 36 দিন। কিন্তু এই জুলাইয়ের 36 দিনের ফলেই যে ফ্যাসিজমের পতন হয়েছে, আমরা কিন্তু এই বিষয়টা ওইভাবে বলছি না, বা আমি ব্যক্তিগতভাবে বলি না। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা এমন যে ফ্যাসিজমের যে 15 বছর, এই 15 বছরে তাদের যে গণহত্যা, তাদের গুম খুন, অন্যায়ভাবে গ্রেফতার, অন্যায়ভাবে মামলা দেওয়া, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলীয় নেতা বা অপোজিশনের যে কোনো নেতাকে হত্যা করা, অপোজিশনের নেতাকে ফাঁসি দেওয়া, কিংবা অপোজিশনের যে কোনো নেতাকে অন্যায়ভাবে জেলে ভরা, তো এই যে প্র্যাকটিসগুলো ছিল, এবং এই 15 বছরের আমলে আমরা বেশ কিছু বড় বড় গণহত্যা দেখেছি। পিলখানা হত্যাকাণ্ড, ক্ষমতায় আসার আগে 28শে অক্টোবরের ট্র্যাজেডি, এরপরে 2013 সালে দেলোয়ার হোসেন সাইদির রায়ের পরে যে হত্যাকাণ্ড, এবং এর পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে হত্যাকাণ্ড এবং অন্যায়ভাবে অত্যাচার। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু ফ্যাসিজমকে দাঁড়াতে সহযোগিতা করেছে, এবং সেটার জন্য আমাদের একটা বড় ধাক্কা ছিল এই 36 দিনের জার্নি। এবং এই 36 দিনের জার্নি কিন্তু শুধু সাধারণ শিক্ষার্থীদের নয়, এই 36 দিনের আমরা শুরু করেছিলাম শিক্ষার্থীরা, আস্তে আস্তে আমরা শিক্ষকদেরকে পেয়েছি, সাধারণ মানুষদেরকে পেয়েছি, পথশিশুদেরকে পেয়েছি, একজন মুদি দোকানদারকে পেয়েছি, এবং মানে সারা দেশের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তো জুলাইয়ের যে এত বড় পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা, আমরা যেটা আসলে আশা করেছিলাম যে জুলাই শেষ হবে বা ফ্যাসিজমের পতন হলেই আমরা সুন্দর একটি রাষ্ট্র দেখতে পাবো, কিন্তু বাস্তবতা যদি আমরা খেয়াল করি, বিপ্লব পরবর্তী কোনো রাষ্ট্রেই সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয় না। তো সেই জন্য আমাদের সময় প্রয়োজন। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সময় দিয়েছি, সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেটাও আমি বলবো যে মোটেও একটা আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা তার থেকে অনেক দূরে। এটা দূরে থাকার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, মিডিয়া সন্ত্রাস এবং আমলাদের যে সন্ত্রাস, এটাও এর জন্য জড়িত। তো এই জন্য যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছিলাম না, আমার মনে হয় রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা ছিল। তবে সেই ক্ষেত্রে অবশ্যই ফিল্টারিংটা হওয়া দরকার ছিল একদম সর্বোচ্চ মাত্রায়। আমরা জুলাইয়ের যে শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তি, সেই শক্তি কিন্তু আমরা মনে করি যে আমরা যেহেতু রাস্তায় রক্ত দিয়েছি, আমার ভাইকে আমরা শহীদ হিসেবে দেখেছি, আমি নিজে ডেড বডি হাতে নিয়ে হস্তান্তর করেছি, তো আমি যখন রাজনীতির ময়দানে নামবো, আমার দ্বারা অন্তত করাপশন সম্ভব না। তো আমরা যখন এই ধরনের ফিল্টারিং ব্যবহার করে নতুন রাজনৈতিক দলে আমরা প্র্যাকটিসটা শুরু করতে পারতাম, সেই ক্ষেত্রে এনসিপির যে যাত্রা, এটা আরও সুন্দর হতো। কিন্তু আমরা বেশ কিছু অসঙ্গতি এখানেও দেখছি। এনসিপি বা ছাত্র সংসদ বা জুলাইয়ের পক্ষের বিভিন্ন সংগঠনকে আমরা দেখছি যে বিভিন্নভাবে করাপশন অথবা তদবির বাণিজ্য বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই রাজনৈতিক একটা শক্তির দরকার ছিল, তবে সেটাকে আরও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারলে খুব ভালো হতো। জি, জনাব রিফাত, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, জুলাই আগস্টের যে মানুষের চাওয়ার জন্য জুলাই আগস্ট তৈরি হয়েছিল, সেখানে অনেকগুলো চাওয়া ছিল, কোনো স্পেসিফিক একটি চাওয়াই ছিল না। কিন্তু জুলাই আগস্টে যারা প্রাণ হারালেন, শহীদ হলেন, এবং যারা আহত আছেন এখনও প্রায় 20,000-এর মতো আছেন, যারা কেউ হয়তো হাত পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, তো যারা এই যে ত্যাগ স্বীকার করলেন, যেমন আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো এখন সবাই নির্বাচনের কথা ভাবছে এবং কিভাবে ক্ষমতায় যাবে, তাহলে এই যে যারা এই জুলাই আন্দোলনের সাথে ছিলেন, যারা এত স্যাক্রিফাইস করলেন, তাদের খেয়াল বা খবর কি আপনারা রাখছেন কিনা? সরকার তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছে কিনা? আমরা সাংগঠনিকভাবে, আমি আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আছি। আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা প্রতিনিয়তই আমাদের আহত এবং শহীদ পরিবারের খোঁজ খবর রাখছে। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় উদ্যোগের কথা বলেন, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ঘাটতি আছে। আপনি জানেন যে গত বছর
800 কত জনের একটি শহীদ তালিকা প্রণয়ন করা হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন করতে পারিনি, বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা কি পর্যায়ে আছে এবং কোন উদ্যোগে এটা কাজ করছে আমরা আসলে জানি না। আপনি হয়তো জানেন যে এখানে এখনো অনেক বেওয়ারিশ লাশ, যে লাশগুলোর ডিএনএ স্যাম্পলিং করা হয়েছে কিনা বা এটা কিভাবে আমরা শহীদ তাদের পরিবারের কাছে হস্তান্তর করব, এটা নিয়ে কি একটা কোনো রিসোর্স ব্যাংক তৈরি হচ্ছে কিনা বা এটার প্রক্রিয়াটা কী হবে, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কোনো ধরনের অগ্রগতি দেখছি না। আর এর বাহিরে আসলে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে জুলাই শহীদদের জন্য একটি বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের হয়তো ভাতার ব্যবস্থা করা হবে, তাদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাটলিস্ট 10টা ঘটনা, আরও বেশি হয়তো ঘটনা হবে জানি, যেখানে বিশেষ করে অস্ত্রোপচারের জন্য হচ্ছে আপনার বিভিন্ন দেশে, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আপনি কতক্ষণ আগে যে বিষয়টা বললেন যে 20,000, আমরা মনে করি যে এটার সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা, কারণ এটা 20,000টাও যদি আমি ধরি, আপনি যেটা মানে আমার মনে হয় যে 36 দিনে 20,000 মানুষ আহত হয়েছে, এবং এই আহতরা কিন্তু ম্যাক্সিমামই গুরুতরভাবে আহত। আইদার আপনার গুলি হয়তো তার কোনো একটা হাড্ডিতে হিট করেছে, হসপিটালে আছে। আপনি হয়তো জানেন যে আমাদের এখানে অ্যাটলিস্ট একটি চোখ হারিয়েছেন এরকম সংখ্যা কিন্তু 200-এরও অধিক। আমাদের অ্যাম্পিউটেট করতে হয়েছে হাত থেকে শুরু করে পা। এই যে অবস্থাটা আপনি যেটা বললেন, সেই অবস্থার মধ্যেও কিন্তু আপনাদের কিছু কিছু সমন্বয়কদেরকে আমরা দেখলাম, যেটা উনিও বলছিলেন যে এই যে চাঁদাবাজি, বিভিন্ন তদবির বাণিজ্য, এবং সেটা কোনো ছোট না, বড় বড় তদবির বাণিজ্য আমরা শুনছি। তাহলে সমন্বয়করা এইটুক সময়ের মধ্যে 1 বছর পূর্তি হলো আজকে, এর মাঝেই আমরা কিছুদিন পরেই দেখেছি যে তারা কেউ চাঁদাবাজিতে, কেউ বিভিন্ন মব সৃষ্টি, এগুলো কেন তৈরি হয়ে গেল, এবং সেখানে আপনারা কি এরপরে আপনাদের মধ্যে সেই ঐক্যবদ্ধ আর মানে যোগাযোগ বা আলোচনা হতো না? প্রথম কথা হচ্ছে যে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বা জুলাই কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের কমিটির নাম ব্যবহার করে এবং তার নেতাকর্মীরা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িয়েছে। কিন্তু যেটা আসলে মুনিম ভাই কতক্ষণ আগে একটা কথা বললেন যে একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতি আসলে সবসময় মানে কন্ট্রোলে থাকে না। একই সাথে এই অভ্যুত্থানটা আপনি যদি দেখেন যে মাত্র 36 দিনে হয়েছে, এবং এই অভ্যুত্থানটা কোনো আপনার প্রশিক্ষিত, মানে আপনি যদি বলেন যে প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী বা একটা সার্টেন আদর্শের কোনো মানুষ কিন্তু করেন, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত, মানে যেইভাবে আপনার যুক্ত হতে চেয়েছে, সে যদি বিএনপি করে, জামাত করে, সে যদি বামধারার ছাত্র সংগঠন করে, বা সে যদি আপনার একেবারে খেটে খাওয়া মানুষও হয়, আপনার এখানে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। এবং এর আগে আমাদের যে আলোচনা, যে বিষয়টা এসেছে, লোকালি অনেকে সমন্বয় করেছে, এবং লোকালি বিভিন্ন মানুষ, সে ভালো নাকি খারাপ বা কিভাবে সে এখানে সমন্বয় করেছে, সে আন্দোলনে ছিল, সেই পার্সপেক্টিভ থেকে সমন্বয় করেছে। কারণ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সারা দেশে বিভিন্ন জায়গায় মানে লোকালি সমন্বয় তৈরি হওয়া থেকে শুরু করে লোকালি বিভিন্ন মানুষের নাম ভাঙিয়ে যে বিষয়টা চাঁদাবাজি সহ যে ধরনের তদবির বাণিজ্য হয়েছে, আমার মতে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়তো চেষ্টা করলে এটা কম হতো, কিন্তু এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না। কারণ একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতি, সবাই বিপ্লবী, সবার তার এলাকার মধ্যে কিন্তু যারা এর মধ্যে ছিলেন তারা সবাই কিন্তু খুব কাছাকাছি এবং বড় নেতা বৈষম্য বিরোধীর। এটা আমরা সামনে যে বিষয়গুলো আসছে আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং আমার মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি উদ্যোগ গ্রহণ করেছে সকল কমিটি বিলুপ্ত করে দেয়া। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে আপনি সকল কমিটি বিলুপ্ত করেও সেন্ট্রাল কমিটি রাখা হচ্ছে, এবং সেন্ট্রাল কমিটি বিভিন্ন সেল আছে বা তাদের হয়তো তারা কিভাবে ফাংশন করবে, সেন্ট্রাল কমিটির নাম ভাঙে যদি কেউ চাঁদাবাজি করতে যায় তখন এটার মানে প্রক্রিয়াটা কি হবে বা এটার দায়টা কাদের কাছে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমার মতে হয়তো সামনে আরও সমস্যা তৈরি হতে পারে আর কি। জি মুনিম মুবাশির, আপনার কাছে একটু অন্য প্রশ্ন রাখতে চাই। একই সাথে যে আজকে ছাত্রদলের এই একটা প্রোগ্রাম হয়েছে বর্ষপূর্তি উপলক্ষে, সেখানে জনাব তারেক রহমান বলেছেন যে শুধু কথামালা দিয়ে মানে গল্প করলে মানুষকে শোনালে হবে না, এই জুলাই পরবর্তী যে রাজনীতি সেটার পরিবর্তন দরকার, পরিবর্তন মানে মানসিক পরিবর্তন দরকার, এবং মানুষের জন্য কাজ করে দেখাতে হবে, শুধু কথা বললে হবে না। এই জুলাই পরবর্তী যে রাজনৈতিক ব্যবস্থাটা কেমন দেখছেন? জুলাই পরবর্তী রাজনৈতিক যে পরিস্থিতি, এটাকে আমি অবশ্যই মানে এক হিসেবে সুন্দরভাবে দেখছি। এখন প্রতিযোগিতামূলক রাজনীতি হচ্ছে বেশ কিছু জায়গায়, যেমন সেটার একটা সুন্দর এক্সাম্পল আমরা আজকেই দেখেছি
যে প্রোগ্রাম স্থল নিয়ে, যে প্রথমে ছাত্রদল প্রোগ্রাম করতে চেয়েছিল শহীদ মিনারে, পরবর্তীতে এনসিপির দায়িত্বশীলরা ছাত্রদলের সাথে যোগাযোগ করার ফলে তারা মিউচুয়াল করে নিয়ে তারা শাহবাগে এসেছে, হ্যাঁ, শাহবাগে, এবং ছাত্রদল তাদের নিজস্ব জায়গায় প্রোগ্রাম করেছে। তো এটা একটা সুন্দর এক্সাম্পল। আমরা বিভিন্ন সময় এক্সাম্পল দেখতে পাচ্ছি, ছাত্র শিবির রাস্তার এক সাইডে প্রোগ্রাম মিছিল করছে, অপোজিটে ছাত্রদল মিছিল করে আসতেছে। তো এই সুন্দর এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনারা যদি আপনাদের রাজনৈতিক দলের কর্মীদেরকে বা তৃণমূলের নেতাদেরকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো পুরান ব্যবস্থা আপনার দলের কর্মীদের হাত ধরেই চলে আসছে। তো এই বিষয়টাতে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সিনিয়রদেরকে সতর্ক হতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওনারা তো বহিষ্কার করছেন দল থেকে, যারাই চাঁদাবাজি করছেন বা জানতে পারছেন সাথে সাথে বহিষ্কার কিন্তু করছেন। আমরা কিন্তু বাংলাদেশে আরেকটা প্র্যাকটিস দেখে আসছি যে বহিষ্কার একটা নাটক মাত্র। আমরা যাদেরকে বহিষ্কার, দেখা যাচ্ছে জানুয়ারি মাসে যাকে আমি বহিষ্কার করছি, আগস্টে 4 মাস বা 5 মাস বা 6 মাস বা 1 বছরের ব্যবধানে তাকে আবার ফেরত আনছি। তো সেই ধারার তো পরিবর্তন খুব একটা হচ্ছে না। এবং আমরা কেন রাজনৈতিক দলে একটা এমন ফিল্টারিং সিস্টেম রাখতে পারছি না যে আমার দলে যে কেউ ঢুকে যাচ্ছে? এটা সকল দলের জন্যই প্রযোজ্য যে আমরা যখন রিক্রুটমেন্ট করছি তখনই যদি আমি বেসিক কিছু এথিক্যাল ক্রাইটেরিয়া তাকে দিয়ে দিই যে আপনাকে অবশ্যই এইটা ফিল আপ করতে হবে, তাহলে আপনি আমার রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন এবং আপনাকে আমরা প্রমোশন এইটার ধারাবাহিকতা থেকে দিব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই বিষয়গুলোর প্র্যাকটিস আস্তে আস্তে কমে যাবে। রাজনৈতিক পরিবর্তনের যে তারেক রহমান যে বিষয়টা তার দল থেকে শুরু করে সবার জন্য বলেছেন যে রাজনৈতিক পরিবর্তনটা দরকার, উনি নিজেও ফিল করছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে সকল দল থেকেই বিভিন্ন নেগেটিভ কার্যক্রম দেখা যাচ্ছে, কিন্তু বৃহত্তম বা বৃহত্তর দল হিসেবে বিএনপির একটা বড় অংশ কিন্তু তৃণমূলে বিশেষ করে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং এটার একটা বড় সুযোগ মানে তারা কিন্তু খুব সহজে পেয়ে গিয়েছে। বিগত 15 বছরের যে প্রত্যেকটা বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড যেখান থেকে চাঁদাবাজি করা হতো, তারা তো সবাই পালিয়েছে, ফ্যাসিজমের দালালরা তো সবাই এখনো সুপ্ত, লুকায়িত। তাহলে ওই যে ফাঁকা জায়গাটা সেটা কিভাবে ফিল আপ হলো? তো এটা যদি আমরা সরেজমিনে ঘাটাঘাটি করি, আমরা মানে অনেক দলকেই দেখতে পাই। আমি সকল দলের সিনিয়রদেরকে, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আসলে পরামর্শ দিতে চাই, আপনারা আপনাদের রাজনৈতিক দলের কর্মীদেরকে এবং তৃণমূলের নেতাদেরকে এই বিষয়টা মানে রাজনৈতিক দলের নেতারা কিন্তু বারবার সতর্ক করছেন এবং আসলে একটা রাজনৈতিক দল তারা বহিষ্কার ছাড়া বা তাকে সতর্ক ছাড়া আর কি বা করতে পারে না। আমার মনে হয় আমি যেটা বললাম যে প্রথমেই যদি আমরা একটা ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে দিয়ে তাকে রিক্রুট করি, সেই ক্ষেত্রে কিন্তু এটার সম্ভাবনার রেটটা কমে যাবে, এক। আর দ্বিতীয়ত, যখন কেউ এই অপরাধটা করবে তার বিরুদ্ধে রাজনৈতিক দল থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না বহিষ্কার বাদে? বহিষ্কার করলে কি হবে, সে চলে গেল, বাট তার তো কোনো বিচার হলো না। আমার তো মনে হয় রাজনৈতিক দলের উচিত তার বিরুদ্ধে একটা মামলা করা, তাকে এনে ধরাই দেওয়া যে ভাই আপনি প্রশাসনকে প্রেশার দেওয়া যে আপনার এর বিচারটা আগে করবেন, এর বিচারটা করতেই হবে। তখন বাকি যাদের ইন্টেনশন খারাপ তারা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে বা এই খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে বাধ্য হবে। জি, কিছুদিন আগে আমরা শুনিয়েছি বিএনপি থেকে বলেছে যে কেউ যদি এরকমের ঘটনা ঘটায় তাহলে তাকে প্রয়োজনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। দর্শক, আমরা আরও একটা বিজ্ঞাপন বিরতি নিব। প্রিয় দর্শক, নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই বর্ষপূর্তি ও এনসিপির ইশতেহার নিয়ে। এ বিষয়ে একটু ইশতেহার নিয়ে কথা বলতে চাই। রেজওয়ান আহমেদ রিফাত, আপনার কাছে আসব। এনসিপির যে 24 দফা ইশতেহার দেয়া হয়েছে তার মধ্যে প্রথম যে ইশতেহার, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তারা করতে চায় যদি ক্ষমতায় যায়। এখানে নতুন সংবিধান নিয়েও বড় রাজনৈতিক দলগুলো বলেছে এটার আসলে কোনো প্রয়োজন নেই এবং সেকেন্ড রিপাবলিক তো অবশ্যই না। এনসিপি কেন এই ধরনের কথা বলছে যে সেকেন্ড রিপাবলিক হতে হবে? আপনি এর কি যৌক্তিকতা দেখেন বা মনে করেন? আমরা যদি দেখি মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া, মানে বাংলাদেশ রাষ্ট্র জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, পরবর্তীতে আমরা দেখলাম যে সেনা শাসন চলেছে, আমরা 1/11 দেখেছি এবং পরবর্তীতে এই 15 বছরে আমরা একটা ফ্যাসিবাদী আমলও দেখলাম। এখন আপনি যদি বাংলাদেশের সমসাময়িক আরও কিছু রাষ্ট্রের কথা চিন্তা ভাবনা করেন, মালয়েশিয়া চিন্তা করতে পারেন, আরও কিছু এরকম সিঙ্গাপুর থেকে শুরু করে,
বাংলাদেশের যে রাষ্ট্রতে আমরা যে ধরনের মানবাধিকার লঙ্ঘন, স্বৈরাচারী মানে স্বৈরতন্ত্র, 15 বছরের মতো একটি দীর্ঘ স্বৈরতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে আঘাত, আপনি এই সবগুলো কিন্তু নির্দ্বিধায় একটা পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের একটা গোষ্ঠী করে গেছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে সেই সরকারকেও কেন্দ্র করে সেনাবাহিনী বা আরও কিছু গোষ্ঠী এখানে 111 মধ্যে একটা ঘটনা ঘটিয়েছে। এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার চেক অ্যান্ড ব্যালেন্সের অভাব। আপনি একটা রাষ্ট্র গঠন করতে গেলে আপনার রাষ্ট্রের কয়েকটি ইনস্টিটিউশন প্রয়োজন হবে। এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে অন্যতম হবে আমাদের জুডিশিয়ারি, গণমাধ্যম এবং সংস্কার কমিশনে তো এগুলো নিয়ে এগুলো নিয়ে আছে, কিন্তু সংস্কার কমিশন তো সংস্কার ইমপ্লিমেন্ট শুরু করতে পারে না এখনো। আর বাংলাদেশে মানে আপনি 50 বছর পর্যন্ত এখনো যদি ইনস্টিটিউশন না করতে মানে পারে নাই তো এখনো, আপনি যদি আমাদের বিচার ব্যবস্থা, বিচার প্রতি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের মানে বিচার বিভাগের স্বাধীনতা, দুদকের স্বাধীনতা, আপনার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি পিএসসি থেকে শুরু করে ইলেকশন কমিশন, কোনো সংস্থাই তো স্বাধীন নেই। ইলেকশন কমিশন যদি স্বাধীন থাকতো, আপনি তো 3টা মানে কনসিকিউটিভলি আপনি ভোট ডাকাতি করতে পারতেন না। আপনার যদি বিচার ব্যবস্থাটা সঠিক থাকতো, আপনি তো 3বার ভোট ডাকাতি করে আপনি পার্লামেন্টে বসার বৈধতা পেতেন না। আমার যদি গণমাধ্যম যে স্তম্ভ একটা রাষ্ট্রে, সেই স্তম্ভটা যদি ঠিক থাকতো, আপনার তো যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের তো একটা অন্যতম লজ্জার বিষয় যে এই মানবাধিকার লঙ্ঘনের শাস্তি আমরা পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, যে অন্য একটা রাষ্ট্র আমাদেরকে বলছে যে তোমাদের র্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে এবং সেই কারণে আমরা তোমাদের উপর স্যাংশন দিচ্ছি। যেখানে বাংলাদেশের, আপনি জানেন বাংলাদেশে একটা হিউম্যান রাইটস কাউন্সিল আছে, বাংলাদেশের বিভিন্ন হিউম্যান রাইটস সরকারি অর্গানাইজেশন আছে, বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট আছে। এই আমাদের যে অঙ্গগুলো একটা রাষ্ট্রকে চালনা করবে এবং আমরা যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এবং আমাদের অধিকার নিশ্চিত করবে, সেই কোনো আমাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না এবং কার্যকর ছিল না। এখন যেহেতু সব বড় রাজনৈতিক দল, প্রায় 30টি রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে মিটিং করেছে এবং তাদের সবার যে এই যে ইনস্টিটিউশনগুলো নিয়ে যে ব্যবস্থা নতুন করে তাদেরকে গোছানো এবং তাদের কিভাবে পরিচালিত হবে সেগুলো নিয়ে তো আলোচনা হয়েছে এবং সামনে আমরা তো আশা করতে পারি যে এটা সবাই যেহেতু এই সনদে সাইন করবে এবং সবাই নিশ্চিত সেভাবে কাজ করার চেষ্টা করবে। না, সনদে কিন্তু এই সবগুলো বিষয় আসবে না, আমরা কি কি সংস্কার করছি বা কেমন সংস্কার করছি। সংস্কারগুলো কিন্তু মূলত ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী করা হচ্ছে। এখন এইখানেও আমি একটু একটা আমার ব্যক্তিগত মতামত উল্লেখ করতে চাই। আসলে যেই 35টা বা 36টা বা 30টা রাজনৈতিক দল নিয়ে গঠন করেছে, তাদের আসলে ভূমিকাগুলো কি ছিল বিগত 15 বছরে। আপনি জুলাই গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থান তো মূলত মানে এখানে রাজনৈতিক দলগুলোরও মানে এখানে যে দলগুলো আজকে বক্তব্য দিতে আসছে এবং অনেকে ওয়াকআউট করে যাচ্ছে, তাদের বিগত ফ্যাসিবাদী ব্যবস্থা তো অনেকে ফ্যাসিবাদী মানে দোষর ছিল, তারা ফ্যাসিবাদী ব্যবস্থা মানে বাঁচিয়ে রাখার জন্য তারা মানে কাজ করেছে, বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে। জি, ধন্যবাদ আপনাকে মুনিম মুবাশির। যেহেতু কথা হচ্ছিল এনসিপির ইস্তেহার নিয়ে, সেখানে প্রথম দফাটা নিয়ে আমি কথা বলেছি এবং সেখানে চতুর্থ দফা যেখানে আছে, তৃতীয় দফা গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, সেখানে আপনি কিন্তু দুদক সংস্কার কমিশনেও আছেন। সংস্কার কমিশনগুলো নিয়েও উনি একটু দ্বিধায় আছেন যে আসলে কাজগুলো কিভাবে হবে। আপনারা কিভাবে এই সংস্কারের কাজগুলো করছেন এবং ভবিষ্যতে সেটা স্থায়ী হবে কিনা, সেটা সুফল নিয়ে আসবে কিনা? জি, ধন্যবাদ। আমি সংস্কার সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা মানে আমার একটা চিন্তা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমরা যখন সংস্কার কমিশনের নিয়মিত বৈঠকগুলো করেছি, আমরা কিন্তু সকল ধরনের মানুষের সাথে বসেছি যে তাদের চিন্তা ভাবনা কি। যেমন আমরা শিক্ষকদের সাথে বসেছি, আমরা নাগরিক সমাজের প্রতিনিধির সাথে বসেছি, আমরা আমি যেহেতু দুদক সংস্কার কমিশনে ছিলাম, দুদকের সাথে আমরা বসেছি, দুদকের চেয়ারম্যানদের সাথেও বসেছি, আবার কর্মকর্তাদের সাথেও বসেছি। এবং আমরা কিন্তু ঢাকার বাইরে রংপুর এবং চিটাগং 2টা গুরুত্বপূর্ণ বিভাগে গিয়ে সেখান থেকে আমরা তাদের সেইখানেরও বিভিন্ন ঘরোয়ানার মানুষের আমরা কিন্তু মতামত নিয়েছি। তো এবং এর পাশাপাশি আমাদের অনলাইনে কিন্তু জিমেইলে আমরা হাজার হাজার মেইল পেয়েছি মানুষের কাছ, সাধারণ মানুষের কাছ থেকে মতামত পেয়েছি এবং প্রত্যেকটা সংস্কার কমিশনই সাধারণ মানুষের মতামত কিন্তু নিয়েছে। তাহলে যেই সংস্কার প্রতিবেদনটা তৈরি করার সময় সাধারণ মানুষ অলরেডি তাদের মনের ভাব প্রকাশ করে ফেলছে, সেই সংস্কারটা আবার মানে বাংলাদেশে অ্যাপ্লাই করার জন্য কেন রাজনৈতিক দলের টিক চিহ্নের উপর আমরা ডিপেন্ড করে থাকবো? এটা হাস্যকর না?
কারণ রাজনৈতিক দলই তো পরবর্তীতে ক্ষমতায় আসবে, তারাই তো দেশ পরিচালনা করবে, সেই জন্য তারা যে একটা যে না হ্যাঁ আমরা এটার সাথে অ্যাগ্রি করেছি এবং পরে এসে তারা যেন সেই কাজটা করে, সেজন্যই তাদের কাছ থেকে সাইন নিয়ে রাখা হবে। কিন্তু এই প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোটারদের কাছ থেকেই তো আমরা মতামত নিয়ে আমাদের সংস্কারগুলো প্রতিবেদন তৈরি করেছি। তো সেই জায়গা থেকে যেহেতু জনগণের, আমার মনে হয় রাজনৈতিক দলের পাশাপাশি এখানে একটা গণভোট সিস্টেম থাকতে পারতো, যে এবং নির্দিষ্ট সময়সীমা থাকতে পারতো। এনসিপি বিভিন্ন বিষয়ে গণভোটের কথা বলেছে। জি, এখন অন্যান্য রাজনৈতিক দল এটা বলে নাই, এবং না বলার মূল কারণ হচ্ছে যে তাদের নির্বাচনটা বেশি দরকার। তো নির্বাচনটা যত আগে চলে আসবে, তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারছে না যে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করুক অথবা নির্বাচিত সরকার করুক, সংস্কার দেশে খুব বেশি প্রয়োজন। এবং এই সংস্কারের না থাকার ফলেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হলো। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে, কিছু সংস্কার করার সময় দিয়ে এবং সহযোগিতা করে যে ভাই আপনারা শুরু করেন, বাকি সংস্কার যেগুলো থাকবে সেগুলো আমরা করব, এইরকম একটা মিউচুয়ালিজমে যদি আসা যায়, রাজনৈতিক দলগুলো তো তাই বলছেই যে না আপনারা এটা আমি যেমন খুব একটা বিষয় কোট করেই বলি যে আমরা যদি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির একটা সালাউদ্দিন সাহেবের একটা মন্তব্য দেখি, যে উনি এক ঐক্যমত কমিশনের সাথে একটা মিটিং শেষ করে বলছেন যে আমি অমুক সংস্কার কমিশনের এতগুলো প্রতিবেদনের সাথে নৈতিকভাবে একমত। তো আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু একমত এবং অন্যান্য রাজনৈতিক দল যেহেতু একমত, সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়ন শুরু করলেই তো হয়, কিন্তু নৈতিকভাবে একমত কিন্তু বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তো লুপ হোলটা থেকেই যাচ্ছে। এই জন্য সংস্কারের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলের অবশ্যই পরামর্শ নিতে হবে, কিন্তু রাজনৈতিক দলের উপর যে ছেড়ে দেওয়া, এবং এই জিনিসটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একটা রং মুভ। এবং অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা ঘোষণা বেশ কয়েক মাস আগে দিয়েছিল যে কোন রাজনৈতিক দল কোন সংস্কার প্রতিবেদনের সাথে একমত এবং কোনটার সাথে দ্বিমত সেটা প্রকাশ করা হবে, প্রকাশ করবে। সেই প্রকাশটা আমার মনে হয় এখন করা খুব জরুরি। সাধারণ মানুষ নির্বাচনের আগে দেখতে পারবে যে দেশের স্বার্থে যে সংস্কার প্রতিবেদন তৈরি হয়েছে সেটা কোন রাজনৈতিক দল কিভাবে নিয়েছে, সেটা দেখলে সেইটা দেখে তাদের ভোট দেওয়াটা সহজতর হবে। রেজওয়ান আহমেদ রিফাত, আপনি কি এই সংস্কার কমিশনের যে ব্যবস্থাগুলো এখন হচ্ছে, যে প্রক্রিয়াগুলো, সেটার উপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন কিনা? না ভাই, যে বিষয়টা বললো আমরা একটু 30 সেকেন্ডে শুনবো, আমাদের সময় শেষ। আমরা ওই দিকেই যাচ্ছিলাম যে আসলে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র আপনার মতামত নেওয়া হচ্ছে, এখানে যেই গণঅভ্যুত্থান যাদের মাধ্যমে হয়েছে, আসলে এটা তো গণমানুষের আকাঙ্ক্ষা। আপনি তো গণমানুষের ম্যান্ডেট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট বসছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাব নিচ্ছে, যেখানে সংস্কারটা করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের মানে এটা তো তার দায়িত্ব ছিল। সে চাইলে যেই ম্যান্ডেট তাদের কাছে ছিল, সেই রাজনৈতিক দলগুলোর হয়তো একটা আলোচনা করতে পারতো, কিন্তু এইভাবে মতামত নিয়ে করতে গেলে আমার মতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার শুধুমাত্র যে ইমপ্লিমেন্ট হবে সেটাই না, সময় মতো ইমপ্লিমেন্ট করতে পারবে না আর কি। জি, ধন্যবাদ মুনিম মুবাশশির, রেজওয়ান আহমেদ রিফাত, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।